সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি আমার পর্বে। আমি বিভিন্ন সময় বিভিন্ন মানুষের নাম করা আমি বলবো, মানুষের সাথে কথা বলছি, সিগনিফিকেন্ট যারা বিভিন্ন কাজ করেছেন, বিভিন্ন জায়গায় তাদের প্রয়াস রেখেছেন এবং যেগুলো আমাদের সামনে নিয়ে আসা উচিত, এ ধরনের কিছু জিনিস আমি নিয়ে আসছি। আজকে আমি কথা বলছি আমার এই পর্বে জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন. So welcome to my show once again, and this is Rimon Mahmoud from Toronto. আজকে যাকে নিয়ে কথা বলছি স্যার আমাদের অনেক সিনিয়র এবং বিভিন্ন জায়গায় কাজ করেছেন এবং আমি শিওর as we go through our episodes and discuss about a lot of things, you would love to hear about his life story and lots of things that has been done under his watch. So before I introduce the general, I just wanted to say one thing. Why am I doing it? I do think there are so many things to learn and to know from the history, from the people that had been serving in different places. And General Syed Iftekhar Uddin is one of those who not only served in Bangladesh Armed Forces, who was also IG prison. So আমি এই মুহূর্তে স্যারকে আমাদের শোতে, আমার এই শোতে আমন্ত্রণ জানাচ্ছি। ওয়েলকাম স্যার, আসসালামু আলাইকুম, কেমন আছেন? Thank you very much. Welcome to you and also and those who are the viewers of this program. স্যার, আমার কাছে মনে হয়েছে প্রথমে আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আমার আমন্ত্রণ অ্যাকসেপ্ট করার জন্য। For me it's an honor talking to the general, and that too a general from Army Medical Corps. এবং for the first time I'm talking with somebody যিনি আমাদের Army Medical Corps ছিলেন, আছেন এবং এখনো সম্পৃক্ত। অফকোর্স হৃদয়ের আত্মিক টানটা আছে। তাছাড়া যে জিনিসটা ইম্পর্টেন্ট, এই মুহূর্তে বাংলাদেশ কোভিড-19 এর মধ্য দিয়ে যাচ্ছে এবং কোভিড-19 এর এই ক্রাইসিস টাইমে আমরা বিভিন্ন আমাদের যে মেডিকেল সাপোর্ট সিস্টেম আছে, হসপিটাল আছে, এর দিকে তাকাচ্ছি এবং বিভিন্ন জায়গায় কিছু গ্যাপ উঠে আসছে যেটা আমরা চেষ্টা করছি পূরণ করার জন্য। গভর্নমেন্ট, আমাদের সরকার চেষ্টা করছে, কিন্তু তার মধ্যে একটা জায়গা একেবারে ডিফারেন্ট ভাবে বাংলাদেশের সবার মানুষের মধ্যে একটা ডিফারেন্ট অনুভূতি জাগিয়ে তুলেছে, আশার জায়গা, সেটি হলো সিএমএইচ, যেটা সম্মিলিত সামরিক হাসপাতাল। এই সিএমএইচ নিয়ে বেশ কিছু রিপোর্ট হয়েছে। আমার যারা ভিউয়ার আপনারা শুনছেন তাদের জন্য বলছি, General Iftekhar during his lifetime also was also a commanding officer of CMH Ghattail. বাংলাদেশে যে সম্মিলিত সামরিক হাসপাতাল এগুলো আছে, বিভিন্ন জায়গায় আছেন স্যার, সেরকম একটি সিএমএইচ এর কমান্ড করেছেন। সো কোনো এক পর্যায়ে স্যার আপনার কাছ থেকে জানতে চাবো সিএমএইচ নিয়ে অ্যাজ ওয়েল আপনার অনুভূতি। আমি একটু স্যার সম্বন্ধে সবাইকে বলে নিচ্ছি। ভেরি ইলাস্ট্রিয়াস career which started with being a medical officer in army. উনি সিলেট মেডিকেল কলেজ থেকে উনি পাস করেছেন এবং তারপরে অ্যাজ এ ডক্টর হি জয়েন বাংলাদেশ আর্ম ফোর্সেস। বাংলাদেশ আর্ম ফোর্সেস এ জয়েন করার পরে বিভিন্ন সময় বিভিন্ন ট্রেনিং এর মধ্যে গিয়েছেন এবং 35 years he has been, স্যার আপনি 35 বছর ছিলেন আর্মিতে। সো বিগ একটা সময়। আপনার অনুভূতিটা কেমন ইন জেনারেল এই 35 বছরে কেমন লেগেছে? থ্যাংক ইউ ভেরি মাচ। ইনফ্যাক্ট রিমনস গেস্ট এই প্রোগ্রামের মাধ্যমে আমাকে কিছু কথা বলতে দেওয়ার সুযোগ দেওয়ার জন্য। যে কথাটা আমরা এখন বলছি যে কেন সেনাবাহিনীতে বা সেনাবাহিনীর আমার যে অভিজ্ঞতাটা আছে, বা আমি এটা শুরু করতে চাই যে কেন সেনাবাহিনীতে যোগদান। আমরা তো ইচ্ছা করলে যেই সময়ে আমরা পাস করেছি সিলেট মেডিকেল কলেজ থেকে, তখনও আমরা এই শেষ ব্যাচ যাদের সরাসরি সরকারি চাকুরিতে আমরা যোগদান করতে পারতাম সিভিলে, কিন্তু সেটা বাদ দিয়ে কেন আমরা সেনাবাহিনীতে আসলাম সেটা একটা ফ্যাক্টর। যে তখন যে অবস্থা ছিল, কেন জানি ইউনিফর্মের প্রতি আমার একটা আলাদা আকর্ষণ ছিল। মানে আমি যেটা বলতে চাচ্ছি, যখন আমি ইন্টারমিডিয়েট পাস করি তখন আমি দুটো জিনিস, আমার যে মানুষের এইম ইন লাইফ থাকে, এই এইম ইন লাইফে আমার দুটো ছিল। একটা হলো আমি ডাক্তার হব, আর একটা হলো আমি সেনাবাহিনীর কমিশন অফিসার হিসাবে যোগদান করব। এবং সেই উদ্দেশ্যে আমি 4th BMA লং কোর্সে আমি প্রথম রিটেন পরীক্ষা দিই এবং সেখানে রিটেন পরীক্ষাতে আমি উত্তীর্ণ হই। আমাকে ISSB তে যখন কল আপ লেটার আসে, বাই দিস টাইম ওই সময়ই একই সাথে আমাদের মেডিকেল অ্যাডমিশনের টেস্টের রেজাল্টটা তো চলে আসে এবং মেডিকেলে চান্স পেয়ে যাই। মেডিকেলে চান্স পেয়ে যাওয়ার কারণে তখন আবার সবকিছু চিন্তা ভাবনা করে অবভিয়াসলি
গার্জিয়ানদের সাথে কিছু কথা বলতে বলে তাদেরও একটা স্বপ্ন আছে, সেই স্বপ্ন যে ছেলেকে ডাক্তার বানাবে, সেই হিসাবে যে ওনারা প্রিফারেন্স দিলেন যে আগে মেডিকেলে পড়ো। And medical তো থেকে যাই হোক, পরবর্তীতে you can go to army. হ্যাঁ Okay. হ্যাঁ, তো এবং মেডিকেলে পড়া শেষ করে আমি আবার পরবর্তীতে যখন সুযোগ এলো, আমি যখন কমপ্লিট করলাম আমার গ্রাজুয়েশনটা, তখন আবার চিন্তা করলাম যে এখন তো আমি আর্মিতে যোগদান করতে পারি, তাহলে আমার যে এইম ইন লাইফ দুটো ছিল সেই দুটোই ফুলফিল হয়ে যায়। আমার কাছে মনে হয় যে এইরকম বোধহয় খুব কমই আছে যারা যা হবার স্বপ্ন দেখে তার সবকটাই হতে পেরেছে। আমার এই দুটোই আমার ইচ্ছা ছিল যে আমি ডাক্তার হব, আমি একজন সেনাবাহিনীর অফিসার হব, দুটোই আমি দুটোই হয়েছে আমার। আলহামদুলিল্লাহ স্যার, মানে আসলেই মানুষের জীবনের স্বপ্নটা একটা বিরাট ব্যাপার, এবং আপনার কাছে আমি অস্বীকার করব না, একদম ডিরেক্টলি বলতে পারি আমি আমার যে স্বপ্ন ছিল সেই স্বপ্নের হয়তো কাছা, যেই মানে প্রধান যে স্বপ্নটা ছিল যখন আমি এইচএসসি পাস করেছি, সেই সময় আপনার সাথে যে জায়গাটা কমন হয়, আর্মির প্রতি তো ফ্যাসিনেশন কিছুটা ছিলই, বাট তার থেকেও আপনার যে জায়গাটা ছিল সেটা হলো আমার মেইন যে উদ্দেশ্য ছিল কিংবা স্বপ্ন সেটা ছিল বাইরে এক সময় পড়াশোনা করব। And there was times that I was thinking about universities like Harvard, but মনে হচ্ছে এগুলো তো স্বপ্নের ব্যাপার, এগুলো আমরা যারা সাধারণ মানুষ আছি আমাদের ক্ষমতার মধ্যে কুলায় না। কিন্তু যে জিনিসটা মনে হচ্ছে পরবর্তীতে যেটা দেখেছি, আসলে মানুষকে তার স্বপ্নের মতো বড় হতে হবে, স্বপ্নের থেকেও বড় হতে হবে। একটি মানুষ এই জিনিসটা তখন বুঝি নাই, এটা এখন বলার চেষ্টা করি। তো আমি very happy এবং ভালো লাগছে শুনে যে you pursued your dream. I also pursued my dream to some extent, and that's why right now where I am. এটা পরবর্তীতে হয়তো কোনো এক সময় কথা বলবো। স্যার, আমি একটু আপনার সম্বন্ধে আমার যারা ভিউয়ার্স আছে তাদেরকে একটু বলে নিচ্ছি স্যারের ইলাস্ট্রিয়াস ক্যারিয়ার সম্বন্ধে। he was just বিভিন্ন জায়গায় চাকরি করেছেন স্যার। সেই 33 ডিভিশন কুমিল্লাতে তখন ছিল, কুমিল্লাতে he was DADMS। আমি স্যার আপনাকে সবার জন্য বলতে বলবো, DADMS stands for Deputy Assistant Director Medical Service, এবং right ডিভিশন হেডকোয়ার্টার মেডিকেল ব্রাঞ্চের একটা অ্যাপয়েন্টমেন্ট। Right, 33 ডিভিশনে ছিলেন। He was also DADMS of Air Force Headquarters, Air Force Headquarters ছিলেন, এবং আর্মি হেডকোয়ার্টারের যে মেডিকেল ব্রাঞ্চ ছিলেন সেখানেও উনি অ্যাজ এ DADMS চাকরি করেছেন। পরবর্তীতে he was also the চিফ ইনস্ট্রাক্টর অফ AMC সেন্টার। AMC সেন্টার হলো আমাদের যারা মেডিকেলের যে সমস্ত অফিসার আছে তাদের সমস্ত ট্রেনিং এর জায়গা। Am I right, sir? Yes, medical officers training as well as the troops training also starts from there. যে ট্রুপস এর বেসিক ট্রেনিং থেকে শুরু করে তার রিক্রুট ট্রেনিং যেটা আমরা বলি, সেই রিক্রুট ট্রেনিং থেকে শুরু করে তাদের যত অ্যাডভান্স ট্রেনিং, এখন তাদের অ্যাডভান্স ট্রেনিং সবই AMC সেন্টারে হচ্ছে। আর আমাদের সময় যখন ছিল তখনও কিন্তু মেডিকেল কোরের অফিসাররা সরাসরি জয়েন করে AMC সেন্টারেই তাদের বেসিক ট্রেনিংটা করতেন, বাট পরবর্তীতে এটা চেঞ্জ হয়। আমরাই কিছুটা রিকমেন্ডেশন দিয়েছিলাম যে আমাদের ট্রেনিংটা BMA তে করানো যায় কিনা, এবং পরবর্তীতে BMA তে মেডিকেল কোরের অফিসারদেরও BMA তে ট্রেনিং শুরু হয়েছে। সো মানে আমাদের সম্ভবত হ্যাঁ বাংলাদেশ মিলিটারি একাডেমিতে প্রথমেই যে ট্রেনিংটা হয় সেখান থেকে পরবর্তীতে আবার AMC তে তারা যায়, এবং পরবর্তীতে আবার AMC সেন্টারে ট্রেনিং। AMC center, and you had been chief instructor over there, which is a very significant appointment. Just আমরা যারা আমার ভিউয়ার আছে তাদের জানার জন্য বলছি। I was also instructor in number of schools. Chief instructor is the person who actually is mandated to design, implement, execute the whole training, and under him all the instructors they would be working. So স্যার আমরা ওটা নিয়ে কথা বলবো। He was also commanding officer of field ambulance, a very significant appointment for any cantonment, and প্রত্যেকটি ক্যান্টনমেন্টে if I'm not wrong sir একটি field ambulance থাকে। Am I right sir? প্রতি ব্রিগেডে বোধহয়, আপনি যদি এই জায়গাটা বলে দেন। হ্যাঁ, এটা হলো দুইটা ব্রিগেডে একটা ফিল্ড অ্যাম্বুলেন্স থাকে। So that support is provided by the field ambulance. I was commanding officer of that. CMH Ghatal, he was commanding officer. So we'll talk about his CMH experience and how CMH মানে হলো combined military hospital, সম্মিলিত সামরিক হাসপাতাল, এবং এই কোভিড সময়ে এটা প্রচন্ড সারা জাগিয়েছে ভালোর দিকে, এবং এটা নিয়ে আমরা কথা বলবো। He was
IG prison, something different from armed forces. A doctor became an army officer. He served in Chittagong Hill Tracks. Ebong Chittagong Hill Tracks niye alada ekta kotha amra episode korbo, because I would love to know about your experience. Ebong General Syed Ibrahim, Syed Muhammad Ibrahim sir, uni apnar kotha bolechen কিভাবে আপনাকে 10 দিনের চাকমা ল্যাঙ্গুয়েজ শেখার জন্য কোর্সে পাঠিয়েছেন, এগুলো নিয়ে কথা বলবো। He was also in United Nations peacekeeping operation এবং আমাদের বাংলাদেশকে খুবই সম্মানের সাথে রিপ্রেজেন্ট করেছেন, not only in Kuwait but he was in South Sudan, he was in Kuwait, and very significant time, very critical time of Rwanda when there was a genocide going on. He was in Rwanda as one of the medical officer, as one of the young officer that time. Apni bodhoy very young officer, I would say, because 86 your career started. So it was around 1993-94. His most significant impact, possibly in my opinion, in addition to what he has done in armed forces and also for the medical services, সেটা হলো he was IG prison. And this is actually where, sir, আমি যেটা সবার সামনে বলতে চাই, I was very interested to know about what you have done and the amazing legacy that you have created. So we'll talk about, and as IG prison, he has changed, improved, enhanced many things of আমাদের যে কারা কর্তৃপক্ষ আছে কিংবা কারার যে ব্যবস্থাপনা আছে আমাদের জেল এবং এইগুলো নিয়ে স্যারের সাথে এটা নিয়েও আমি কথা বলবো in number of segments. And last but not the least, AFMT, MI, Armed Forces Medical Institute, one of the significant institution of Bangladesh Armed Forces and Medical Corps. He was posted as commandant and retired from there with lots of laurels and goodwill. Sir, আপনার এত জিনিসটা শুনেছি, জেনেছি, অনেক কিছু কথা বলার আছে। আমি একটু এই এপিসোডটাতে আমি একটু আপনার আর্ম ফোর্সেস এর এক্সপেরিয়েন্স নিয়ে কথা বলতে চাচ্ছি। সো আমরা জানি কেন আপনি আর্মিতে গিয়েছেন, দুটো ড্রিম একসাথে মিশেছে। Now, overall 35 years in army, and out of that about 8 years as DIG, if I'm not wrong, additional IG and IG of prison. এই সময়টা যখন আপনি পিছনে তাকান, আপনার মূল্যায়নটা কি, ওভারঅল সার্বিক মূল্যায়নটা কেমন? সেনাবাহিনীর প্রতি যেটা মূল্যায়ন করব, সেনাবাহিনীর প্রতি সেনাবাহিনী আমাদেরকে যতটুকু দিয়েছে আমরা হয়তো সেনাবাহিনীকে ততটুকু দিতে পারিনি। আমাদের আরো অনেক কিছুই দেওয়ার ছিল সেনাবাহিনীকে। তারপরেও আমি বলবো যে সেনাবাহিনীতে কাজ করে যে বিষয়টা, মানে আমি এই মুহূর্তে কম্পেয়ার করতে পারি সেনাবাহিনীতে কাজ করা এবং সেনাবাহিনীর বাইরে কাজ করা, কারণ আমার বাইরে কাজ করারও যথেষ্ট অভিজ্ঞতা আছে। এবং আরেকটা জিনিস এখানে মেনশন করা হয়নি, মাঝখানে আমি কিছুদিন আমি হেলথ মিনিস্ট্রিতেও কাজ করেছি প্রায় বছর খানেকের মতো। তারপরে আমি হেলথ মিনিস্ট্রিতেও বছর খানেকের মতো ছিলাম, আমি ডাইরেক্টর প্রকিউরমেন্ট লজিস্টিক হিসাবে। আর আমি কারাগারের যে বিষয়টা আছে তার আগে সেনাবাহিনীটা বলবো যে যখন আমাদের শুরু তখন 1986-87 সাল, এবং আমার প্রথম পোস্টিংটা হয় আফটার বেসিক ট্রেনিং, প্রথম পোস্টিং হয় চিটাগং। আমরা হয়তো প্রাথমিকভাবে অনেকেই চাই না যে, প্রাথমিকভাবে যাদের অনেক সময় আইডিয়া থাকে না যে চিটাগং হিল ট্রাক্সে যাব, চিটাগং যাওয়া মানে আমাকে চিটাগং হিল ট্রাক্সে যেতে হবে। এবং 86-87 সালের ঘটনা তোমার মনে থাকার কথা, কিছু কিছু হয়তো পরবর্তীতে এসেও তোমরা যখন জয়েন করেছো শুনেছো, কারণ সেই সময়টা সবচেয়ে বেশি উত্তপ্ত অবস্থা ছিল চিটাগং হিল ট্রাক্সে। এবং একটু আগে যেটা বলেছো যে আমি যখন 71 ফিল্ড অ্যাম্বুলেন্সে তখন জাস্ট নতুন যোগদান করি মেডিকেল অফিসার হিসেবে, সেখান থেকে আমি বেশিরভাগ সময় দায়িত্ব পালন করেছি এডিএস কমান্ডার হিসেবে রাঙামাটিতে। এবং তখনই আমি ব্রিগেড কমান্ডার হিসেবে ব্রিগেডিয়ার জেনারেল ইব্রাহিম স্যারকে পাই, যিনি মেজর জেনারেল ইব্রাহিম স্যার রিটায়ার করেছেন, এবং যিনি, আমি অত্যন্ত সৌভাগ্যবান যে স্যারের ইন্টারভিউতে আমার নাম স্মরণ রেখেছেন, যে এত বছর আগে আমাকে এই কাজটা করিয়েছেন এবং সেটা স্যার স্মরণ রেখেছেন, সেটার জন্য অবশ্যই স্যারের প্রতি আমার কৃতজ্ঞতা। স্মরণশক্তি প্রবল, এটা আমরা জানি, স্যারের স্মরণশক্তি কিন্তু প্রবল। তখন যেটা ছিল আসলে রাঙামাটিতে কাজ করা একটা বিরাট চ্যালেঞ্জিং এর বিষয় ছিল, এবং বেশ কিছু সময় স্যারের সাথে আমার those days
এবং তখন সবসময় ম্যালেরিয়া একটা আমাদের শত্রু, শান্তি বাহিনী একটা শত্রু, যেটা দুইটাই আমাদের জন্য রিস্ক ছিল। দুইটা রিস্ক ছিল। এবং তখন ম্যালেরিয়ার প্রকোপ অনেক বেশি, ম্যালেরিয়া হলেই অনেকে সেরিব্রাল ম্যালেরিয়া হয়ে মারা যাচ্ছে। সেই একটা অবস্থার মধ্যে এডিএস কমান্ডার মানে আমি তখন ব্রিগেড হেডকোয়ার্টারে থেকে, ব্রিগেড হেডকোয়ার্টার একটা ইউনিটে থেকে যত রেজিমেন্ট আছে, ব্যাটালিয়ন গুলো আছে, ব্যাটালিয়নের মেডিকেল অফিসারদের সাথে আমার কোঅর্ডিনেশন হচ্ছে। এবং তারা যে সমস্ত, কারণ ব্যাটালিয়ন গুলো আরো রিমোটলি লোকেটেড এরিয়া, যেখানে কমিউনিকেশন ভালো না, অনেক জায়গায় হেলিকপ্টারে যেতে হয়, অনেক জায়গাতে বোটে যেতে হচ্ছে, অনেক জায়গায় পেট্রোলিং করে যেতে হচ্ছে। সেই রকম একটা অবস্থায় থেকে সবাই যে মেডিকেল কভারটা এবং সবাইকে সুস্থ রাখা, এবং পাশাপাশি পেসিফিকেশনের যে বিষয়টা, আমি তো বলবো যে বাংলাদেশ পৃথিবীর মধ্যে একটা বিরল দৃষ্টান্ত, যে পেসিফিকেশন করে এই ধরনের একটা ইনসার্জেন্সি কে আমরা শান্তিপূর্ণ পর্যায়ে নিয়ে আসতে পেরেছি। এবং সেই স্পেসিফিকেশনটা আমরা কিভাবে করেছি, আমার মনে হয় না পৃথিবীর আর কোনো দেশে এই ধরনের স্পেসিফিকেশন করে ইনসার্জেন্সিটাকে শান্তির পর্যায়ে নিয়ে আসতে পেরেছে। এবং স্যার, আপনি যদি আমাকে একটু অ্যালাউ করেন, আমি মাঝখানে থামাতে চাচ্ছি না, বাট যারা আমাদের বেসামরিক ভিউয়ার আছেন দেখবেন, তাদের জন্য একটু আমি এক্সপ্লেইন করতে চাচ্ছি প্যাসিফিকেশন প্রোগ্রামটা। হয়তোবা আপনারা সবাই জানবেন না। প্যাসিফিকেশন প্রোগ্রামটা ছিল হলো, আমরা যখন বাংলাদেশ আর্ম ফোর্সেস, আর্মি, মেডিকেল, এভরিবডি চিটাগং হিল ট্রাক্সে যখন এই কাউন্টার ইনসার্জেন্সি যে যুদ্ধে, কাউন্টার ইনসার্জেন্সি অপারেশনে যখন এঙ্গেজ ছিল, তখন আমরা সবসময় আর্ম ফোর্সেস এর যারা লিডারশিপ, জেনারেল সৈয়দ ইব্রাহিম এটা নিয়ে অনেক বলেছেন, আমরা চিন্তা করেছি কিভাবে we can win the hearts and minds of the people in Chittagong Hill Tracts. আমাদের যারা চাকমা, মারমা, মং, এই যে আমাদের ভাই বোন যারা ওখানে আছেন উপজাতির, তারা তো আমাদেরই দেশের মানুষ, তারা তো আমাদেরই ভাই, আমাদেরই বোন, রাইট? সো তাদের মধ্যে কিছু মুষ্টিমেয় হয়তো এই ইনসার্জেন্সিতে জড়িয়ে পড়েছে। কিভাবে আমরা তাদেরকে উইন করব হার্টস এন্ড মাইন্ডস, এই জন্য আমরা অনেক কাজ করতাম। যখন মানুষ পেট্রোলিং এ যেত, পেট্রোলিং মানে বিভিন্ন টহলে যেত কিংবা বিভিন্ন ইন্টারাকশনে যেত, হয়তো যাওয়ার সময় কিছু মেডিকেল সাপ্লাই নিয়ে গিয়েছে, চকলেট নিয়ে গিয়েছে, বই নিয়ে গিয়েছে, টিভি দিয়ে এসেছে, রেডিও দিয়ে এসেছে, খাবার নিয়ে গিয়েছে। তো এগুলো সেটাই ওভারঅল প্যাসিফিকেশন প্রোগ্রাম হিসাবে পরিচিত। স্যার, আপনার কাছে ফিরে যাচ্ছি। তখন যেটা প্রথমে আমি বললেন যে তুমি কিন্তু আমার এই ইনসার্জেন্সি অপারেশনের একটা বিরাট অংশ এবং স্পেসিফিকেশনের, কারণ অনলি মেডিকেল ট্রিটমেন্ট ক্যান উইন দ্য হার্ট অফ দ্য পিপল। এটা জেনারেল সৈয়দ ইব্রাহিম আপনাকে বললেন। জেনারেল সৈয়দ ইব্রাহিম আপনাকে বললেন। ইব্রাহিম স্যার যখন আমাকে বললেন, তো আমরা তখনই বলছিলাম যে স্যার, আমি তো এডিএসএ তো আমরা আমাদের এনটাইটেল যারা, দোজ হু আর সার্ভিং উইথ আর্মি বা অল ডিফেন্স, তারা তো আসেই। পাশাপাশি আমরা তাদের মন জয় করার জন্য বাঙালিরা যারা সেটলার আসতো তারাও আসতো, আবার উপজাতি যারা ছিল বা ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠী যারা ছিল তারাও সেখানে আসতো। কিন্তু তাদের অনেক কমপ্লেন গুলা বুঝতে আমাদের অসুবিধা হতো। এবং বিশেষ করে রাঙামাটিতে যারা ছিল তারা তবু বাংলা বুঝতো, কিন্তু যারা রিমোট এরিয়াতে থাকতো তারা অনেকেই হয়তো বাংলাও ততটা ভালো বুঝে না। এবং সেই সব জায়গাতে যখন স্যার যেতেন, বিশেষ করে আমাকে সাথে করে নিয়ে যেতেন এবং সেখানে এই ট্রিটমেন্ট গুলো দেওয়ার জন্য এবং তাদের ভাষা বুঝার জন্য আমাকে বললেন যে তোমাদের শেখা উচিত। তা আমি সাথে সাথে স্যারের কথায় বললাম, স্যার আমি শিখতে চাই। এবং ওই শিখতে চাই বক্তৃতার সাথে সাথে স্যার ওখানকার লোকাল যে সাংস্কৃতিক একটা ছিল, এটা একটা তাদের সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীনেই একটা প্রোগ্রাম ছিল, সম্ভবত চাকমা ল্যাঙ্গুয়েজ শেখার। এবং সাথে সাথে স্যার আমাদের দুইজনের, আমি এবং এএসসির এখানে ওসিএসএসডি ছিলেন ক্যাপ্টেন সালে, আমরা দুইজন একসাথেই চলে গেলাম ল্যাঙ্গুয়েজ শিখতে। তো সেখানে ল্যাঙ্গুয়েজ শেখার পরে আসলেই স্যার যখনই প্যাসিফিকেশন প্রোগ্রাম, যখনই হেডম্যান কারবারিদের সাথে বসতেন কোনো প্রোগ্রামে, আমাকে ডেকে নিয়ে যেতেন। স্যার যখনই কোনো জায়গায় রিমোট ব্যাটালিয়ন হেডকোয়ার্টার ভিজিটে বা কোনো ক্যাম্প ভিজিটে যেতেন, সাথে করে আমাকে নিয়ে যেতেন স্যারের এই প্রোগ্রামের অংশ হিসাবে। এবং সেখানে আমরা যথেষ্ট কাজ করেছি এবং সেই কাজের মাধ্যমে আসলেই আস্তে আস্তে চিটাগং হিল ট্রাক্সে কাজ করাটাকে আনন্দের পর্যায়ে। প্রথম মনে হতো যে এখানে একটা রিমোট, যেখানে যোগাযোগ নেই, টেলিফোনে কথাবার্তা নেই, পরিবারের সাথে যোগাযোগ নেই। আমি যেটা দেখছি যে একটা মানে ওই
এমনিতেও খুবই কঠিন জায়গা ছিল একা একা পড়ে কাজ করা, বাট ওই স্যাটিসফ্যাকশনটা এসেছে ইউ আর ডুইং সামথিং গ্রেট, সামথিং গুড, হেল্পিং দ্য পিপল। এবং আমার কাছে যেটা বুঝতে পারলাম যে আপনি আসলে জেনারেল ইব্রাহিমকে অনেক কাছ থেকে দেখেছেন। আমি ওই ব্যাপারটাতে পরে আসছি। সো আমরা বলছিলাম যে আর্মির সময়টা, সো যেটা আমি দেখলাম কিংবা বুঝতে পারছি, ইউ লুক ব্যাক towards to this 35 years with amazing. আপনি একটা জিনিস বলছিলেন যে এক্সপেরিয়েন্সটা আপনি বিভিন্ন জায়গা থেকে দেখেছেন, যেহেতু আপনি বেসামরিকেও চাকরি করেছেন, আর্মিতেও ছিলেন, মেডিকেল করেছিলেন বিভিন্ন জায়গায়, এবং এই জায়গায় আপনি একটা কিছু বলতে চাচ্ছিলেন। হ্যাঁ, মানে সিভিল এবং সেনাবাহিনীর মধ্যে যে পার্থক্য, যে এই মুহূর্তে যেটা প্রথমে কথা বলেছে সেই কথাও আমরা হয়তো পরে আবার আসবো, যে ম্যানেজমেন্টের যে বিষয়টা এবং চ্যানেল অফ কমান্ডের যে বিষয়টা, সেইটা কিন্তু মানে আমি বলতেই হবে সেনাবাহিনীতে সেই চ্যানেল অফ কমান্ড এবং আমাদের মধ্যে যে একটা কমরেডশিপ আছে, সেটা যথেষ্ট কাজ করে আমাদের প্রতিটা কাজ ইমপ্লিমেন্টেশনের ব্যাপারে। এবং সেনাবাহিনীতে যেহেতু আমাদের প্রত্যেকের প্রতিটা কাজ ইভালুয়েশনটা সেভাবেই হয়, এবং যার কারণে আমরা সবাই অনেক বেশি উদ্বুদ্ধ থাকি যে আমার পারফরমেন্সটা, আমি যেন আমার হাইয়েস্ট পারফরমেন্সটা দিতে পারি। আমার হাইয়েস্ট পারফরমেন্সটা দিলেই আমি আমার ইভালুয়েশনটা সেভাবে হবে এবং সেটাই আমি প্রাপ্তি পাবো। যে জিনিসটা সম্ভবত বেসামরিক পরিমণ্ডলে আমার কাছে, আমি যতটুকু অভিজ্ঞতা অর্জন করেছি, আমার মনে হচ্ছে যে সেখানে এই সব বিষয়গুলো কিছুটা লেকিংস আছে, যেটা আমাদের ইমপ্রুভ করা যাবে, হয়তো আরেকটু ভালো করা যাবে, এটা আমরা আর একটু ইমপ্রুভ করলে সেখানেরও সার্ভিস সেরকম ইমপ্রুভ হবে। এবং আমার কাছে যেটা মনে হয় যে আমাদের যে বেসামরিক প্রশাসন আছে, ভাই বোন যারা আছেন কাজ করছেন, মানে আই ক্যান সি ইমপ্রুভমেন্ট ওভার টাইম, এন্ড ডেফিনেটলি it's something we look forward to, because that's where the administration of the country, right, they have to be the best of the best. So কোন এক সময় ওটা নিয়ে কথা বলবো। স্যার আমি একটু সিএমএইচ এ চলে আসছি, বাট তার আগে as a doctor you worked with army, with armed forces, with different officers. As a doctor, আমি একটু আপনার ইয়েটা বলছি, আপনার ট্রেডটা কমপ্লিটলি ডিফারেন্ট, রাইট? ইনফ্যান্ট্রিতে যারা আছে, ইঞ্জিনিয়ারিং এ যারা আছে, কি বলে আর্মারে যারা আছে, এবং আপনি হলেন আর্ম ফোর্সেস মেডিকেল কোর থেকে এসেছেন, এন্ড উইথ দ্যাট ডিগ্রি, এই ইন্টারাকশনটা সাধারণ যে আর্মি অফিসার যারা আছেন, রাইট, অন্যান্য ট্রেডে, তাদের সাথে আপনাদের অ্যাজ আ এএমসি ইন্টারাকশনটা কেমন ছিল এবং কেমন লেগেছে আপনার, এই জায়গাটা যদি একটু বলেন। আমরা যেহেতু যে বাইরের থেকে পড়াশোনা করে গিয়েছি, ইনিশিয়ালি আমাদের অ্যাডজাস্টমেন্টে আসলে কিছু কোনো ক্ষেত্রে আমাদের প্রতিবন্ধকতার আমরা ফেস করেছি, বা রিলেশনশিপ ডেভেলপমেন্টে কিছুটা সমস্যা হয় ইনিশিয়ালি, বাট এটা খুব বেশি দিন থাকে না। এবং দেখা যাচ্ছে, আমি প্রায় এই গল্পটা করি যে যাদের সাথে, কারণ হয় কি যে আমরা যোগদান করি একটা সময়ে এবং আমরা সাথে একটা এন্টিডেট সিনিয়রিটি নিয়ে জয়েন করি। তখন ওই যে আমি একজন নবীন অফিসার, মানে মনে করো আমি 86-এ আমি জয়েন করেছি, তখন আমার কাছে মনে হচ্ছে আমি একজন নবীন অফিসার, বাট যে অফিসারটা হয়তো আমাদের সেনাবাহিনীর নিয়মে আমার জুনিয়র, বাট তার আর্মিতে চাকুরি করার এক্সপিরিয়েন্স হয়তো আরো 2-3 বছর হয়ে গেছে, সুতরাং হি নোজ আর্মি মাচ বেটার দেন মি। তো সেইখানেই হয়তো আমরা কখনো কখনো মনে হচ্ছে যে সিনিয়র হয়ে আমি তার কাছ থেকে কম জানি, সেখানে কোনো ক্ষেত্রে হয়তো কিছু কমপ্লেক্সিটি এরাইজ করে। এবং আমাদের মধ্যে যে আমরা কে সিনিয়র কে জুনিয়র, যে জিনিসটা যখন ইয়েটা হয়, এই সমস্যাটা কিন্তু এখন কমে গেছে, কারণ এখন বিএমএ তে ট্রেনিং হচ্ছে, যার কারণে বিএমএ তে যাওয়ার কারণে এখন কিন্তু 4টা টার্ম অনেক কানেক্টিভিটি অনেক বেশি গ্রো করেছে, এবং এখন এই জিনিসটা অনেক কমে গেছে, যেটা আমরা ফিল করেছি। ভেরি ওয়েল সেড। সো আমাদের মনে হচ্ছে এটা খুবই নরমাল, বিকজ আপনি ইউ আর কমপ্লিটিং আপনার যে ডক্টরস পরীক্ষা, মেডিকেল ডিগ্রি নিচ্ছেন, তারপরে যে আর্মিতে যাওয়া হচ্ছে, এবং এদিকে এরা হলো ট্রেইনড অলরেডি 2-4 বছরে, 2-3 বছরে, বেসড অন ইউর এন্টিডেট সিনিয়রিটি। বাট দিস ইজ অলসো ট্রু, আমি আমার অভিজ্ঞতা থেকে যেটা বুঝি, আমরা তখন এমসি যাদেরকে দেখতাম, আমরা তো লেফটেন্যান্ট ছিলাম, হোয়াট এভার, কিংবা যখন ক্যাপ্টেন ছিলাম, তারা তো ক্যাপ্টেন হিসেবেই জয়েন করেছে, ইফ আই এম নট রং, সেই সময়। সো ওই শ্রদ্ধা বোধটাও ছিল, যে যারা জয়েন করেছে তাদেরকে তো আমরা ক্যাপ্টেন হিসেবেই দেখেছি, সিনিয়র অফিসার হিসেবে দেখেছি। বাট ইউ আর অ্যাবসলিউটলি রাইট, বাংলাদেশ মিলিটারি একাডেমিতে যে ট্রেনিংটা হয়েছে, সেই ট্রেনিং আমাদেরকে অনেক কাছে নিয়ে এসেছে।
So overall, you feel that it was an amazing experience working when you look back to 35 years. হ্যাঁ হ্যাঁ অনেক অনেক ভালো এবং যাদের সাথে প্রথম এই যে একটু আগে বললাম যে ইন্টারেকশনটা একটু কমপ্লেক্স ওয়ে যাদের সাথে শুরু হয়েছে ইন্টারেকশন তারাই সবচেয়ে বেস্ট সিনিয়র বা বেস্ট ফ্রেন্ড হয়েছে আমি পরবর্তীতে তার চাইতে সবচেয়ে বেশি হৃদ্যতা অনেক বেশি হয়েছে তার সাথে General, if I may ask, আমরা আর্মিতে আর্ম ফোর্সেসে বিভিন্ন আমি আর্মি বলতে আর্মি এয়ারফোর্স নেভি সব বলছি প্যাট্রিয়টিজমটা খুবই স্ট্রংলি আমাদেরকে শেখানো হয় কিংবা গ্রুম করা হয় ডু ইউ থিঙ্ক দ্যাট মেক্স আ ডিফারেন্স এই যে দেশকে ভালোবাসা দেশের প্রতি একটা প্রতিজ্ঞা দেশকে এনজয় করতে হবে মানে দেশের জন্য দাঁড়াতে হবে এই যে একটা মেন্টালিটি সেই বাংলাদেশ মিলিটারি একাডেমি থেকে বিভিন্ন ট্রেনিং এ আমাদের মধ্যে ঢুকানো হয় do you think that creates a significant difference in the mindset how armed forces officers soldiers আমাদের সৈনিকরা যেভাবে আমাদের কাজটাকে অ্যাপ্রোচ করি হ্যাঁ এই জিনিসটা আসলে আমাদের প্রশিক্ষণের একটা বিশেষ দিক আছে আমরা হয়তো প্রশিক্ষণের সময় ততটা টের পাই না কিন্তু যখন আমরা এক্সিকিউশনে যাই আমরা বুঝতে পারি যে আমাদের মধ্যে এমন একটা জিনিস ইনকালকেট করে দেওয়া হয়েছে যে দেশের প্রতি যে দেশপ্রেম এবং সাথে সাথে যে আমার জুনিয়রের প্রতি যে আমার বিহেভটা কেমন হবে তার প্রতি আমার দায়িত্ববোধটা কতটুকু সেই সমস্ত অনেক কিছুই আমরা সেটার মধ্যে কাজের মধ্যে দিয়ে শিখে ফেলি এবং যার কারণে জুনিয়রকে যে ভালোবাসা একটা সৈনিককে যে কাছে নিয়ে আসা এবং তার সাথে যে ধরনের সম্পর্ক আমরা আমার মনে হয় না সিভিলে যখন আমরা কাজ করি আমরা আমার আন্ডার কমান্ড যারা আছে তাদের সবার পরিবার সম্পর্কে খুব একটা জানি বাট আমরা যখন আমাদের সেনাবাহিনীর পরিমণ্ডলে কাজ করি আমি আমার জুনিয়র প্রত্যেকটা ছেলেরই তার বাড়ি কোথায় তার ছেলে মেয়ে কি করে কি অবস্থা আছে তার কোনো সমস্যা আছে কিনা প্রতিটা জিনিস মনে হয় যেন এটা জানাটা আমার দায়িত্ব এবং তার সমস্যাগুলোকে সমাধান করা এরকম বেশ কিছু সমস্যার আমাদের সমাধান করতে হয়েছে এটা হয়তো গল্পের মধ্যে ছড়া যাবে না বলা যাবে না কিনা জানি না মানে এই অ্যাপ্রোচটা হেল্প করে আমাদের যে এই যে দেশটাকে নিয়ে এটা দ্যাট ক্রিয়েটস অর গ্রুমস ইওর মাইন্ডসেট হ্যাঁ এবং তাকে মানে ওই ছেলেটার সমস্যা যদি আমি না দেখি তাহলে সেটা বড় আমার দেশের জন্য ক্ষতির কারণ হয়ে যেতে পারে কারণ সে ডিউটি করছে এমন একটা জিনিস নিয়ে সে যে কোনো সময় ইমোশনাল হয়ে অনেক কিছু করতে পারে সুতরাং তার প্রতিটা সমস্যা আমাদেরকে দেখতে হয় খুব ভালো করে মানে আমি একটা গল্প বলবো যে আমি যখন CO61 ছিলাম তখন একটা ছেলে আমরা তো খুবই কঠিন ভাবে দেখি না যে AWOL হয়ে গেছে অ্যাবসেন্ট উইদাউট লিভ সবাইকে একটু বলি মাঝে মধ্যে কেউ যদি হঠাৎ করে চলে যায় এবং এটা হয় তাহলে যেটা হয় যে একটু সেটাকে আমরা আর্মির পরিভাষায় আর্ম ফোর্সেস এর পরিভাষায় বলা হয় AWOL অ্যাবসেন্ট উইদাউট লিভ বলেন স্যার আপনার কাছে ফিরে যাচ্ছি এই ধরনের কেসে কি হতে পারে মানে সাথে সাথে একটা ছেলে মানে এগেইনস্টে কোনো শৃঙ্খলা জনিত ব্যবস্থা নেওয়া উচিত কিনা বা কিভাবে কি করতে হবে এই ধরনের ক্ষেত্রে আমি 2-3টা কেস ফেস করেছি যে কয়টা শেষ পর্যন্ত সব কয়টাই দেখেছি যে পরিবারের সমস্যা সম্পর্কিত বিষয় এবং অত্যন্ত ইমোশনাল একটা বিষয় প্রেমের সাথে জড়িত তো একটা সৈনিক তার যার সাথে তার ভালোবাসা সেই মেয়েটা তার বিয়ে হয়ে যাচ্ছে সেই মেয়েটা তাকে বলছে আমি এখনই সুইসাইড করতেছি তুমি আজকের মধ্যে যদি না আসো ওই সময় সে রাত্রি 10টার সময় সে চিন্তাই করতে পারে না যে সে তার চ্যানেল অফ কমান্ডে পারমিশন নিবে সেকশন কমান্ডার থেকে শুরু করে সেই চ্যানেলে নিয়ে সে ছুটি নিয়ে যাবে সে ওই ঘুম থেকে উঠে চলে গেছে বাড়িতে কারণ তার প্রেমিকা তখন বিষ খাওয়ার একটা হুমকি দিয়েছে সেই অবস্থায় সে চলে গেছে রাত্রিবেলা এবং পরবর্তীতে যখন সে আসছে 2 দিন পরে তখন তো তাকে আমরা সাথে সাথেই অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছি তার বেল্ট খুলে ফেলতেছি কোয়ার্টার গার্ডে চলে যাচ্ছে অনেক কিছুই হচ্ছে তারপরে সবকিছু দেখে যখন দেখা গেল আমি ব্রিগেড কমান্ডারের সাথে কথা বললাম তারপর স্যার বললেন যে স্যার আমাকে বললেন যে আপনি একটা খুব ভালো একটা জিনিস বের করে নিয়ে এসেছেন যে ঠিক আছে এখন ওর বাবা মায়ের সাথে কথা বলেন ওই মেয়েটার সাথে তার বিয়ে করার ব্যবস্থা করে দেন এবং তাকে একটা বাসা ব্যবস্থা করে দেন যাতে করে সে তার ফ্যামিলি নিয়ে থাকতে পারে এই যে আমরা ওয়েলফেয়ার গুলো দেখি মানে এইগুলো মানে তখন হ্যাঁ মানে স্যার যেটা বলছি এটা হয়তো হঠাৎ করে মনে হবে শৃঙ্খলা ভাঙা হয়েছে এবং পানিশমেন্ট হয়েছে but what you have done is went into the psychology of that person that why he has done it
মানে ওই যে যেটাকে বলে প্রতিটি কাজের পিছনে তো একটা রিজন থাকে। আমি মানুষ মারা নিয়ে একটা কথা বলি, মানুষ মারা অপরাধ, বাট আবার নিজেকে বাঁচানোর জন্য কিংবা যুদ্ধের ক্ষেত্রে সেই মানুষ মারাটাই একটু অন্যভাবে অন্য প্রেক্ষিতে আমাদের তখন এটা আমার দায়িত্ব, তখন এটা আমার কর্তব্য হয়ে যায়। যে জিনিসটা দেখছি আমি যে ইউ ডিডন্ট জাজ দ্যাট পারসন জাস্ট বেসড অন দি সুপার ফ্লুয়াস অথবা অপটিক্যাল যে ব্যাপারটা এসেছে যে পালিয়ে গিয়েছে, ইউ ওয়েন্ট ইনটু ইট। এবং আপনারা দেখেছেন, যখন দেখেছেন যে প্রেম ঘটিত ব্যাপার, একটা মেয়ে মারা যেতে পারে, বিষ খেতে পারে, রাদার ইউ হ্যাভ টেকেন দ্য হিউম্যান অ্যাসপেক্ট, যে কিভাবে এই ছেলেটাকে আমরা টেক কেয়ার করতে পারি। স্যার ইফ আই মে আস্ক, আমি জানি না আপনার মনে আছে কিনা, হু ওয়াজ দ্য কমান্ড্যান্ট যার সাথে তখন মানে ইট ইজ ভেরি মানে অ্যামেজিং, এন্ড আমার কাছে মনে হচ্ছে তখন সিও, তখন কমান্ড্যান্ট, আমি তখন 61 ফিল্ড অ্যাম্বুলেন্সের সিও, ব্রিগেডিয়ার মাহফুজ স্যার, ব্রিগেডিয়ার মাহফুজ স্যার তখন ছিলেন কমান্ড্যান্ট, কমান্ডার। তো স্যারের সাথে কথা বলি, একই ঘটনা আবার ঘাটাইলেও এরকম একটা ঘটেছিল যে একটা মেয়ে এরকম একটা ছেলে বিয়ে করতে চাচ্ছে না বা বিয়ে করে যে কোনো কারণে সৈনিক, সেটা আমাদের ইউনিটের না, আরেকটা ইউনিটের সৈনিক। তো সেই মেয়েটা সেনাপ্রধানের কাছে চিঠি লিখেছে, সেনাপ্রধান সেটা জিওসির কাছে পাঠিয়েছেন, জিওসি এই কোর্ট অফ ইনকোয়ারির প্রেসিডেন্ট করে দিয়েছে আমার সিও কে, সিও আবার আমাকে বলছেন যে এটাকে তুমি কাজ করো। এবং ফরচুনেটলি আর আনফরচুনেটলি দ্যাট লেডি ওয়াজ ফ্রম হবিগঞ্জ, মানে আমাদের এরিয়া আর কি, সিলেট এরিয়াতে। তো সেখান থেকে তারপর সেটাতেও একই অবস্থা করতে হয়েছে, ওই ছেলের সাথে বসে ওই গ্রামের ম্যানেজ করা, চেয়ারম্যানদেরকে, চেয়ারম্যান গার্জিয়ান সবাইকে ডেকে এনে এটাকে ম্যানেজ করে এখানেও বিয়ে করাই দিতে হয়েছে, এবং জিওসির সাথে কথা বলে এবং সেনাপ্রধানকে শেষে জানিয়ে দেওয়া হয়েছে। Was everybody happy, sir? Was everybody happy at the end of the day? Everybody was so happy. মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এবং পরবর্তীতে এইগুলো ডিসকাস করার একটা ভালো জিনিস হচ্ছে, সেটা হলো আসলে বাইরে যারা আছে, যারা আর্ম ফোর্সেস কে দেখে, জানে না, হয়তো দূর থেকে তো আমরা একটা কি বলবো ইনকুইজিটিভনেস এর মধ্যে থাকি, ভিতরে অনেক কিছু জানি না। সো নাইস থিংস কামিং আপ, এবং এই যে হিউম্যান সাইড গুলো, এগুলো বোঝাটা একটা মানে ওই পুরো পরিব্যাপ্তিটাকে বোঝা যায়। স্যার আমি একটু পরের একটা ব্যাপারে চলতে যাচ্ছি, ইফ ইউ অ্যালাউ মি। এখন এখানে আমি একটু বলতে চাই, আমার কাছে মনে হয় যে তোমাকে ইন্টারাপ্ট করার জন্য আমি রিয়েলি সরি, যে আমাদের আমার কাছে মনে হয় যে হিউম্যান ফ্যাক্টর গুলা আমাদের সেনাবাহিনীর অফিসারদের মধ্যে মনে হয় অনেক বেশি আছে। আমরা এই জিনিসগুলো আমরা খুব সফটলি অনেক কিছু, আমার কাছে মনে হয় যে আমরা কিন্তু এই বিষয়গুলো সবসময় তাদের কাছাকাছি থেকে একটা মানুষের কি ভাবছে বা কেন সে অপরাধটা করছে সেই বিষয়গুলো দেখি। যে জিনিসটা বাইরে আমি যখন বেসামরিক পরিমণ্ডলে কাজ করেছি তখন প্রত্যেকে মনে হয়েছে যে প্রত্যেকে যার যারটা নিয়ে ব্যস্ত, মানে সব জায়গাতে হয়তো মানে, এবং এটা একটা স্যার আমি কাউকে ছোট করতে চাচ্ছি না, আমি একটু যেভাবে আমার কাছে মনে হচ্ছে যে পারিপার্শ্বিকতার একটা বিশাল একটা ব্যাপার আছে, যে কিভাবে আমরা ইনফ্লুয়েন্স হচ্ছে। এই যেমন আপনার যে কমান্ডিং অফিসার ব্রিগেডিয়ার জেনারেল মাহফুজ যেভাবে আপনাকে অনুপ্রেরণা দিয়েছেন, তার সাপোর্টটা না থাকলে তো হয়তো এই পথে যাবেন না, হতো না, তো আমাকে পানিশমেন্টই দিতে হতো। রাইট, আমি একটু নেক্সট পয়েন্টটাতে চলে যাচ্ছি। স্যার সিএমএইচ, COVID-19 CMH is doing exceptional good thing. As a Army Medical Corps officer, I'm sure you take pride in it. আপনার ভালো লাগে। As a doctor, আপনার অনুভূতিটা কেমন যখন আপনি দেখেন যে সিএমএইচ সম্বন্ধে এত সুন্দর ভালো কথা আমরা শুনছি? সিএমএইচ সম্পর্কে যত এখন তো একটা আছে রাওয়ার যে পেজটা আছে, সেটা তো আমি প্রতিদিনই দেখি। পাশাপাশি কমান্ড্যান্ট সিএমএইচ, সে আমার খুবই প্রিয়ভাজন একজন ব্যক্তিত্ব, এবং সে সবসময় তার এই জিনিসগুলো আমাকে শেয়ারও করে, কখনো কখনো কোনো সমস্যা হলেও শেয়ার করে। তো তাকে আমি একদিন গিয়েছিলাম কোভিড আসার আগেই, তখনও কিছু কিছু চলছে, মানে তখনও আমরা এত বেশি সিরিয়াস কন্ডিশনে যাইনি তখন। তো তখন তাকে আমি জিজ্ঞেস করেছিলাম যে প্রিপারেশন কিভাবে নিয়েছে, যে বাইরে যেরকম দেখতে পাচ্ছি যে সবার মধ্যে একটা ডিসস্যাটিসফ্যাকশন কাজ করছে, তো আমরা তো সিএমএইচ সম্পর্কে বেশ ভালোই শুনতে পাচ্ছি এবং এভরিবডি ইজ গেটিং ভেরি গুড সার্ভিস। তখন সিএমএইচ এত বেশি পেশেন্ট ছিল না। তো সে বলল স্যার যে আমরা ইনফ্যাক্ট আমাদের প্ল্যানিং গুলো শুরু করেছি জানুয়ারি থেকে, মানে যখন ডিসেম্বরে অ্যাডভান্স আমরা তখন থেকেই এই প্ল্যানিং গুলা এবং এক্সারসাইজ গুলা, যেটা আমরা সেনাবাহিনীতে সবসময় করে থাকি, যে কোনো সময় আমরা আগে থেকে এক্সারসাইজ করা
যে মানে কি হতে পারে, সিমুলেশন। আমাদের ডেফিসিয়েন্সিটা কোথায়, কোন জায়গাতে আমাদের লুপহোল গুলো আছে, সেটা কিভাবে আমরা ফিল আপ করবো, এই প্ল্যানিং গুলা। আমার যারা ভিউয়ার আছে স্যার আপনাকে একটু বলছি, তাদের জন্য বলছি হোয়াট স্যার ইজ মিনিং ইজ সিমুলেশন, যে এটা হলে কি করব, এটা হলে কি করব, এটা একটা বিগ পার্ট অফ আর্ম ফোর্সেস এর ট্রেনিং এন্ড প্রিপারেশন। স্যার অন টু ইউ। এমনি যেটা আছে, যেমন এই ক্রাইসিস ম্যানেজমেন্ট তো সেনাবাহিনী সবসময়, আমার জীবনে বেশ কয়েকটা ক্রাইসিস ম্যানেজমেন্ট আমার করতে হয়েছে। আমি সেই 90-এর জলোচ্ছ্বাসে আমি পানির নিচেই ছিলাম, সেখানে আমার ক্রাইসিস ম্যানেজ করতে হয়েছে। রুয়ান্ডার যে জেনোসাইডের কথা, সেখানে আমাকে অনেক ক্রাইসিস ম্যানেজমেন্ট করতে হয়েছে। এবং এই যে আমি যখন CO61 ছিলাম, আমি মাঝখানে জাস্ট একটু ছোট গল্পটা বলে ফেলি। CO61 ছিলাম আমি তখন, সেদিন শুক্রবার, এবং আমি সিভিল ড্রেসে সিওর গাড়ি নিয়ে আমি গুলশানের দিকে একটু এসছি। শুক্রবারে যেহেতু সবকিছুই, তখন কোনো ইমার্জেন্সি কিছু না, শুধুমাত্র একটা ইউনিটে আরপি ডিউটি করতেছে আর কোয়ার্টার গার্ডের ডিউটি হচ্ছে, আর কোনো ডিউটি নাই। আরপি হলো রেজিমেন্টাল পুলিশ। রেজিমেন্টাল পুলিশ ডিউটি, যেটা আমরা গার্ডে করি সাধারণ ভিউয়ারদের জন্য। আর কোয়ার্টার গার্ড হলো যেখানে আমাদের অস্ত্র গোলাবারুদ থাকে, সেটার জন্য আমাদের একটা স্পেশাল জায়গা আছে, সেটাকে আমরা কোয়ার্টার গার্ড বলি। আর পাশাপাশি তেমন কিছু নর্মাল ডিউটি ছাড়া তেমন কিছু, আর অন্যান্য সাধারণত ছুটির দিনে উইকেন্ডে সেনাবাহিনীর সদস্যদেরকে আমরা আউটপাস দিয়ে থাকি, তারা বাইরে থাকে। আপনাদের সবার জানার জন্য, সেনাবাহিনীতে আমরা সবসময় ইচ্ছা করলেই কিন্তু বের হয়ে যেতে পারে না, তাকে পারমিশন নিয়ে আউটপাস নিয়ে তারপরে বাইরে যেতে হয়। তো শুক্রবার শনিবারে আমরা সাধারণত এটা দিয়ে থাকি। আমি গিয়েছি সেদিনই, এই বিল্ডিংটা যদি আমার মনে থাকে নামটা, মহাখালীতে একটা ক্রিসেন্ট বিল্ডিংটার নামটা আমি ঠিক এই মুহূর্তে বলতে পারছি না। একটা বিশাল একটা বিল্ডিং কলাপস হয়েছিল, সেটা সম্ভবত বাংলাদেশে একটা বিশাল বিল্ডিং কলাপস হয়েছে। আচ্ছা, পরে আমার নামটা মনে হলে বলবো। ঠিক মহাখালীতেই আমাকে যখন বিএম ফোন করলো, আমি তখন গুলশান 2-এ, যে স্যার আপনি কোথায়? তো আমি বললাম আমি তো একটু গুলশানে আছি। বললো স্যার এই মহাখালীতে একটা বিল্ডিং কলাপস হয়েছে, ইমিডিয়েটলি মেডিকেল টিম ওইখানে পৌঁছাতে হবে। আমি ইমিডিয়েটলি আমার গাড়িটাকে ঘুরিয়ে তখন তো যেতে যেতে আমি 2ICর সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি। 2ICও সম্ভবত তখন বাইরে, তার সাথে কথা বলতে পারছি না। আমি ডাইরেক্ট ইউনিটে গিয়েছি, গিয়ে দেখছি যে সবই তো, মানে তখন তো কেউ সিভিল ড্রেসে, নবডি ইজ ইন ইউনিফর্ম, ইভেন ড্রাইভার আর নট ইন ইউনিফর্ম। আমি কোয়ার্টার গার্ডে গিয়ে, এটা বললে মানে তেমন একটা অসুবিধা হবে না, কোয়ার্টার গার্ডে গিয়ে বলেছি যে কোয়ার্টার গার্ডে আমি দাঁড়ায় আছি, কোয়ার্টার গার্ডে যারা ইউনিফর্ম পরে আছে, এখানে যদি কোনো ড্রাইভার থাকো, গো এন্ড স্টার্ট দ্য অ্যাম্বুলেন্স, একটা ফার্স্ট এড মেডিকেল বক্স নাও, তোমার মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হওয়ার দরকার নাই, যেই হোক, কোন ট্রেডের আছো আমার জানার দরকার নাই, জাস্ট তুমি ইউনিফর্মে আছো, তুমি অ্যাম্বুলেন্স নিয়ে এখনই ওই জায়গায় পৌঁছো। আমি আরেকজনকে ডিউটিতে দিয়ে আমি পিছনে আসতেছি। আমি ততক্ষণ পর্যন্ত আমি কোয়ার্টার গার্ডের সামনে দাঁড়িয়ে আছি। এবং আমি বলছি যে ইমিডিয়েটলি তারা গাড়ি নিয়ে, মানে আমি বলছি তোমার প্রথম কাজ হলো সাইরেন বাজায় কুইক গিয়ে ওইখানে পৌঁছাবা, স্ট্রেচার নিয়ে আগায় যাবা, যদি কোনো ইনজুরি থাকে, ইনজুরিকে তোমার কোনো ট্রিটমেন্ট দেওয়ার দরকার নাই, জাস্ট তুমি উঠাও, ইনজিওর্ড পারসনকে উঠায় অ্যাম্বুলেন্সে সোজা সিএমএইচ যাও, আর কোনো কিছু তোমার দায়িত্ব নেই। পরবর্তীতে আমি আরো অ্যাম্বুলেন্স পাঠাচ্ছি, কারণ ফার্স্ট রেসপন্স শুড বি ইমিডিয়েট। রাইট, আপনি তখনও মানে এক্সপার্ট সবাইকে পাঠাতে পারছেন, আপনি যাকেই পাচ্ছেন, সবাইকে পাঠাতে পারেন, ওরা তো জানে না কিভাবে ট্রিটমেন্ট দিতে হবে, আমি শুধু বলেছি যে ইভাকুয়েট করো, তুমি ফার্স্ট উঠাবা এবং সিএমএইচ এ নিয়ে যাও, ট্রিটমেন্ট সিএমএইচ দেবে, পরবর্তীতে আমি টিম রেডি করতেছি, টিম রেডি করে পরবর্তী টিম যাচ্ছে। এবং ফরচুনেটলি যে আমরাই ফার্স্ট টিম, এরপরে সিভিল ফায়ার ব্রিগেডও আসছে, অন্যান্যরা অ্যাম্বুলেন্স আসছে, যে ফরচুনেটলি আমরা ফার্স্ট পৌঁছাতে পেরেছি। সেটা হলো যে আমাদের এই যে চ্যালেঞ্জ গুলা, এবং যখন আমরা এই মুহূর্তে যে রিয়াক্ট করতে পারি, সেই প্রশিক্ষণ গুলো সেনাবাহিনীতে দেওয়া হয় বলেই হয়তো আমরা অনেক কিছুই করতে পারি। এবং আমাদেরকে যে কোনো দায়িত্ব যখন প্রশিক্ষণটা সেভাবেই দেওয়া হচ্ছে, নট নেসেসারিলি যে আমাকে সবকিছুই সব সুযোগ সুবিধা দিয়ে আমাকে একটা ডিউটি করতে পাঠানো হবে। হ্যাঁ, আমাকে পাঠানোই হবে প্রিলিমিনারিতে যে যা আছে তাই নিয়ে কাজ শুরু করতে হবে, দেন জিনিস আস্তে আস্তে আসতে থাকবে। তো আমরা সেই ধরনের ক্রাইসিস ম্যানেজমেন্ট করতে অভ্যস্ত, এবং আমাদের সবচেয়ে কম রিসোর্স নিয়ে আমরা কাজ শুরু করতে অভ্যস্ত বলেই হয়তো আমরা কাজগুলা ইমিডিয়েটলি শুরু করতে পারি।
আর কোভিড এর যে বিষয়টা সেটা যেহেতু ডিসেম্বরে চায়নাতে যখন এটা এপিডেমিক হচ্ছিল, তখনও প্যান্ডেমিক হয় নাই, তখন থেকেই যে WHO যেহেতু প্রথম থেকেই বলছে যে এটা একটা রিস্ক হবে এবং সেইটার ধারণার উপর ভিত্তি করেই তখন থেকেই তাদের প্রিপারেশনটা শুরু হয়েছিল বলে তাদের বেশ আগের থেকেই কিছুটা ওয়েল প্রিপেয়ার ছিল। ইভেন পিপিই বা মাস্ক এগুলার ততটা ঘাটতি ছিল না, যদিও এগুলা প্রকিওর করতে একটু সময় সাপেক্ষ, কারণ সরকারি অর্থ খরচ করার সরকারি একটা নীতিমালা আছে, প্রকিউরমেন্ট রুলস আছে, সেটা ফলো করেই করতে হবে। স্যার আমি একটু এখানে একটা জিনিস বের করে আনতে চাচ্ছি, বিকজ দিস ইজ সারপ্রাইজিং, নট নোন টু মি, এবং আমি শিওর আমার ভিউয়ার যারা আছে তারা অনেকেই এটা জানবেন না। সেটা হলো যে আমরা জানি যে নভেম্বর ডিসেম্বরে শুরু হয়েছে, তখনও প্যান্ডেমিক হয়নি, ইউনো, বাট এপিডেমিক পর্যায়ে হয়তো ছিল। যে জিনিসটা হয়েছে ইন ডিসেম্বর, দে হ্যাভ স্টার্টেড প্ল্যানিং ইন অ্যাডভান্স, যখন বাংলাদেশের কোনো ছোঁয়া নাই, চিন্তা করেছে যে বাংলাদেশে আসতে পারে। এই যে visionary thinking in crisis management, that paid a lot, sir, that paid heftily, এবং মানে বোঝা যাচ্ছে যে কেন CMH actually where it is. So sorry, up to you. হ্যাঁ বলেন। আমাদের সেনাপ্রধানের নিশ্চয়ই ওই ধরনের নির্দেশনা ছিল এবং গাইডেন্স ছিল, ফুল সাপোর্ট ছিল CMH এর প্রতি, এবং তখন থেকেই তারা ফিভার ক্লিনিক এবং ইয়েগুলা কিভাবে করবে, এই পেশেন্ট গুলা কিভাবে সেপারেট করবে এবং জেনারেল পেশেন্ট কিভাবে ট্রিট করবে, ফিভার পেশেন্টকে কিভাবে ট্রিট করবে, তখন থেকেই তারা জোনিং করা শুরু করে দিয়েছিল। যার কারণে আমি মনে করছি যে CMH এর প্রিপারেশনটা বা তাদের সার্ভিসটা ইন কম্পারিজন টু সিভিল কাউন্টারপার্ট বেটার আছে এখন পর্যন্ত। এবং আমি যে আশা নিয়ে থাকি যে অফকোর্স আমরা সবাই সবার কাছ থেকে শিখবো, so and technically there are lots of things মানে we can exchange and we can help each other develop. আমার কাছে আরেকটা জিনিস মনে হয়েছে স্যার CMH এর, আমি যেহেতু কানাডায় আছি, ভিউয়ারদেরকে বলছি, যেহেতু আমি এই মুহূর্তে কানাডায় আছি, আমি কানাডিয়ান, এবং রাইট নাও ফর হোয়াট এভার রিজন আমাকে হসপিটালের সাথে যাওয়া আসা করতে হয় ভেরি ইন্ট্রিকেটলি, সো আমি হসপিটাল ম্যানেজমেন্টটা এখানে দেখছি। আমার কাছে যেটা মনে হয়েছে, এবং এই জিনিসটা আমি CMH এর মধ্যে যা কিছু পড়েছি পেয়েছি স্যার দূর থেকে, আমি যদি ভুল বলি আপনি আমাকে কারেক্ট করবেন, সেটা হলো যে দায়িত্ববোধ, ডক্টরদের দায়িত্ববোধ, পেশেন্টের যাই হোক না কেন ডক্টর উইল বি দেয়ার। আমি যখন এখানকার একটা নামকরা হসপিটাল হলো, ওয়ার্ল্ডের নামকরা হসপিটাল, সিক কিডস হসপিটাল, হসপিটাল ফর সিক চিলড্রেন্স, তো ওখানে আমি নার্সদেরকে দেখছি, ডক্টরদের থেকে দেখছি, যখন কোভিড হয়েছে অবাক হয়ে দেখি আমাদেরকে বলছে মেনটেইন ডিস্টেন্স, তোমরা ইয়ের কাছে যাবে না, কি বলে, রোগীর কাছে যাবে না, কিংবা দূরে থাকো। রোগী তো দূরের কথা, কারো যদি একটু ছোঁয়াচে কিছু হয়, ইভেন সিভিল মানে বিভিন্ন জায়গাতে বেশ সামরিক সবাই 6 ফিট দূরত্ব পালন করতে হবে। তার মানে কি বলছি, কাছে যাবে না। সেই জায়গায় ডক্টররা উল্টো কাজ করছে, তারা কাছে যাচ্ছে, তারা খাবার দিচ্ছে, তারা ঔষধ দিচ্ছে, তারা চেক করছে। এটা আমি এখানে দেখেছি, অসাধারণ ব্যাপার। এই জিনিসটা কিন্তু আমি স্যার বাংলাদেশ সম্মিলিত সামরিক হাসপাতাল যেটা দেখছি, আপনাদের ডক্টরদের মধ্যে দেখেছি স্যার। আই থিংক দিস ইজ আরেকটা বিষয় যে বিষয়টা হলো যে হ্যাঁ, ডক্টররা যেটা করছেন এবং আমাদের সাথে আমরা সেনাবাহিনীতে যখন আমরা কাজ করি, ইউ হ্যাড বিন অলসো দেয়ার, যে আমরা জানি যে আমার যদি কিছু হয় সেনাবাহিনী আমার সবকিছু করবে, এই যে আমার একটা অ্যাসিওরেন্স আছে, ইভেন ইফ আই ডাই মাই ফ্যামিলি উইল বি লুকড আফটার ওয়েল। এই যে আমাদের মধ্যে একটা স্ট্রেস ফ্রি একটা ইয়ে, যে ঠিক আছে সেনাবাহিনী আমার সবকিছু, যার কারণে আমি আমার জীবন উৎসর্গ করে দিতে পারি। হয়তো বাইরে যারা আছেন তারা সেই নিশ্চয়তাটা হয়তো ততটা পাচ্ছেন না, এবং আমি যতটুকু দেখেছি যে তারা ইভেন তারা যারা মৃত্যুবরণ করছেন, যারা প্রাণ হারাচ্ছেন সার্ভিস দিতে গিয়ে, তাদেরকেও সেই স্বীকৃতিটুকু সেইভাবে দেয়া হচ্ছে না। যদি সেইভাবে দেয়া হতো এবং তাদেরকে যদি ওয়েল লুকড আফটার করা হতো, আমি মনে করি যে বাইরে যারা আছেন তারাও হয়তো সেবাটা ভালোই দিতে পারে। স্যার মানে আরেকটা জিনিস এটা তো স্বীকার করতেই হবে যে ডক্টররা প্রচন্ড একটা যুদ্ধের মধ্যে নেমেছেন, যুদ্ধের মধ্যে বাইরে আছেন, তারা প্রচন্ড একটা যুদ্ধের মধ্যে, এবং এই রিস্ক নিয়ে, এটা তো সর্বজন বিদিত, সবার জানা আছে যে পিপিই, যে আমাদের যে নিরাপত্তা প্রোটেক্টিভ যে ইকুইপমেন্ট বাইরে ওরকম ভাবে নাই। আমি এখনকার কথাটা জানি না, ছিল না, আমি এই জন্য, এবং এর মধ্য দিয়ে যে সমস্ত ডক্টর এগিয়ে গিয়েছেন, আমরা দেখেছি বেশ কিছু ডক্টর তারা মারা গিয়েছেন, তাদের তো এই সময় চলে যাওয়ার কথা ছিল না। তারা তো দে হ্যাভ chosen a very
নোবেল প্রফেশন, এই প্রফেশনে তারা থাকবে, কতদিন চাকরি করবে, ভালো কাজ করবে, মানুষের সেবা করবে, সেই জায়গাটা থেকে তারা কিন্তু হারিয়ে গেছেন স্যার। এবং আমি মনে করি এখান থেকে তাদের পাশে কিভাবে আমাদের ইমপ্রুভ করতে হবে, বাংলাদেশের ফিউচার উইল বি চেঞ্জড। আমি নিশ্চিত গভর্নমেন্ট যারা আছেন, সরকারে যারা নীতি নির্ধারক আছেন এবং আমাদের মেডিকেল প্রফেশনে যারা আছেন, এই ব্যাপারটাতে অবশ্যই অনেক অনেক আগাতে হবে কেউ, কারণ যারা মানুষের বিপদের সময় পাশে দাঁড়াচ্ছে তাদের নিরাপত্তাটা তো আমাদের দেখতে হবে। আমাদের এই যে সেনাবাহিনীর সাথে সিভিল পরিমণ্ডলের সিভিল হেলথ যেটা সেলফ অ্যাডমিনিস্ট্রেশন যদি আমি বলি, একটু পার্থক্য আছে। যেমন আমাদের সেনাবাহিনীতে যে আমরা সবাই ফিল্ড লেভেলে কাজ করে আসছি, এবং আমার কমান্ডার যিনি আমার বস, ইভেন আমার সেনা প্রধান, তিনিও প্রতিটা লেভেল ক্রস করে আসছেন, এবং ফিল্ড অ্যাম্বুলেন্সের কি সমস্যা উনি জিওসি হিসেবে দেখে আসছেন। উনি ব্যাটালিয়ন কমান্ডার ছিলেন, উনি জিওসি ছিলেন, উনি ব্রিগেড কমান্ডার ছিলেন। তো সব উনিও নিচের লেভেল থেকে সমস্যাগুলো দেখে আসছেন, এবং আমরা যারা উপরে আসছি আমরাও কিন্তু সেই লেভেলগুলো ক্রস করে আসছি, এবং ক্রস করার কারণে আমরা প্রতিটা লেভেলেই আমরা জানি যে আমাদের কোথায় কোথায় সমস্যাগুলো আছে, এবং আমরা সেই ধরনের মানে আমাদের কি বলবো স্টেপ গুলো গ্রহণ করে থাকি। বাইরে যেটা আছে, অনেকেই হয়তো দেখা যাচ্ছে যে তারা মাঠের লেভেলে কাজ করেন নাই, মাঠের সমস্যাগুলা না চিহ্নিত করেই তারা শুধু দোষারোপ করে যাচ্ছেন, কারণ শুধু দোষারোপ করে কিন্তু কাজের অগ্রগতি হবে না বা কাজের যেটা মনে হয় স্যার, এখানে আমার কাছে যেটা মনে হয় আমাদেরকে এগিয়ে যেতে হবে, ফিঙ্গার পয়েন্টিং করে কোনো লাভ নাই, টুগেদার উই হ্যাভ টু হেল্প ইচ আদার। আই থিঙ্ক আমি যেভাবে দেখি সিভিল মিলিটারি যে জিনিসটাকে আমি দেখি, উই ক্যান লার্ন ফ্রম ইচ আদার, উই ক্যান হেল্প ইচ আদার এন্ড উই ক্যান ওয়ার্ক টুগেদার। এবং আমি সামনে যখন তাকিয়ে আছি, আমি বিশ্বাস করি এই কোভিড থেকে আমরা অনেক পজিটিভ শিক্ষা গ্রহণ করব। সেটা আমাদের যে বেসামরিক ভাই বোন আছে তাদের কাছ থেকে আমরা শিখবো, আমাদের কাছ থেকে তারা শিখবে, এবং টুগেদার উই উইল টেক দিস কান্ট্রি অ্যাহেড। স্যার আমি যদি একটু নেক্সট প্রশ্নে চলে যাই, সেটা হলো সেনাপ্রধান, আমরা যারা আর্মিতে আছি অসম্ভব ভালো কিছু কাজ করে যাচ্ছেন, এটা আমরা জানি, এবং এই কোভিড এর পিছনে এখন তো জানলাম যে উপর থেকে না হলে এটা হবে না। আপনি কিভাবে দেখছেন তার ভূমিকাটাকে? সৌভাগ্যক্রমে সেনাপ্রধানের সাথে কাজ করার এক্সপিরিয়েন্স অনেক দিনের, কাছে থেকে কাজ করার, অধীনে কাজ করার দুইটা বিষয়। কারণ স্যার যখন আমি যখন ঘাটাইলে কাজ করি, সিএম নিচে কাজ করি, যখন আমি ফিল্ড অ্যাম্বুলেন্সে 2 আইসি, তখন স্যার আমার পাশের আর্টিলারি ইউনিটের ছিলেন। স্যারকে কাছের থেকে দেখেছি, যে পাশের একদম পাশাপাশি প্রতিবেশী ইউনিটের সিও ছিলেন স্যার, তখন থেকে দেখা শুরু। তারপরে স্যার যখন বিজিবি, হ্যাঁ হ্যাঁ, স্যার তখন সিও ছিলেন আর্টিলারি ব্যাটালিয়নের। কম্বাইন্ড মেডিকেল হসপিটাল ঘাটাইলের সিও। আমি যখন ঘাটাইলে 15 ফিল্ড অ্যাম্বুলেন্সের 2 আইসি, তখন স্যার সিও ছিলেন আর্টিলারি ব্যাটালিয়নের। তখন কাছাকাছি দেখেছি। পরবর্তীতে আবার স্যার যখন ডিজিবিজিবি ছিলেন, তখন আমি আইজি প্রিজন, তখন তো স্যারের সাথে একই মিনিস্ট্রিতে কাজ করেছি। স্যারের সাথে একই সাথে কাজ করার সৌভাগ্য আমার অনেক দিনের। স্যার তো আসলেই তখন থেকে আমরা দেখেছি যে অনেক ডাইনামিক, অনেক ভকাল, অনেক মানে কি বলবো ফরসাইটনেস অনেক বেশি, এবং ফরসাইটনেসটা অনেক বেশি, এবং সেটা খুব নিজের যে প্ল্যানিংটা করা, সে দূরদর্শিতাকে ব্যবহার করে যে আগাম প্ল্যানিং করা, সেটা তো আমরা প্রথম থেকেই দেখে এসেছি, এবং সেটা উনি সেনাবাহিনীতেও ইমপ্লিমেন্ট করছেন, এবং টোটালি সাকসেসফুল। আর স্যারের সাকসেসফুল তো আর আমরা ইভালুয়েট করার বিষয় নয়, এটা সারা জাতি এবং সারা বিশ্ব এটা ইভালুয়েট করবে যে কতটুকু সাকসেসফুলি কাজ করেছেন। আমরা সব জায়গায় দেখেছি, বিজিবিতেও দেখেছি, এখানে দেখছি স্যারের কাজ, এবং কাছে থেকে দেখেছি, পাশে থেকে দেখেছি। তো এটা আসলে আমি অত্যন্ত ক্ষুদ্র মানুষ, যে স্যারের এই কাজটা মানে আন্ডার কমান্ড, আপনি তো তার আন্ডার, মানে আমরা তো হি ইজ দা গার্ডিয়ান, ইন আ ওয়ে গার্ডিয়ান হিসেবে স্যারের কাজ আমরা তো প্রাইড নিতেই পারি স্যার। এই অবশ্যই আমরা গর্ববোধ করছি, গর্ববোধ করি। স্যার আমি আমার ইন্টারভিউ শেষ প্রশ্নে চলে আসবো। দ্যাট ইজ, ইউ রিটায়ার্ড অ্যাজ এ কমান্ড্যান্ট অফ আর্মড ফোর্সেস মেডিকেল ইনস্টিটিউট। You joined as a doctor, as a medical officer.
and then you commanded one of the significant institution from where you retired. কেমন লেগেছে আপনার অনুভূতি? একটা বিষয় কি মানে আমার মনে হয় যে মহান আল্লাহ তাআলা আমাকে কিছু ফেভার করেন সবসময়, যে কোনো একটা জায়গায় যাওয়ার আগে সেটা সম্পর্কে একটু প্রিভিয়াস একটু নলেজ বা ধারণা আমার নেয়ার এবং প্রি প্ল্যান করা। যদিও আমি কমান্ডেন্ট এএফএমআই কমান্ডেন্ট হিসাবে খুব বেশি দিন ছিলাম না, জাস্ট অ্যাবাউট 1 মান্থ, এবং উইদিন দিস 1 মান্থ আমাকে এই যে অ্যানুয়াল ফিটনেস ইন্সপেকশন বা অ্যানুয়াল অ্যাডমিন ইন্সপেকশন সেটা করে আসতে হয়েছে। আমি জয়েন করার পরপরই ওইটা ছিল। সো 1 মাসের মধ্যে তো সেখানে তো মেইনলি আর্ম ফোর্সেস মেডিকেল ইনস্টিটিউট হলো আমাদের আর্মি মেডিকেল কোডের যত অ্যাডভান্স ট্রেনিং এন্ড যত পোস্ট গ্রাজুয়েট ট্রেনিং সবকিছু ডিল করে। আমাদের যত এফসিপিএস থেকে শুরু করে মাস্টার্স ইন পাবলিক হেলথ, ব্যাচেলার ডিগ্রি, নার্সিং এর ব্যাচেলার ডিগ্রি, কিন্তু আমরা জানি না স্যার, সবাই জানে না। সো এফএমআই একটু আপনি যদি একটু বলেন স্যার। হ্যাঁ, আর্ম ফোর্সেস মেডিকেল ইনস্টিটিউটটা মেইনলি ডিল করে যে আমাদের যারা মেডিকেল কোরের শুধুমাত্র ডক্টর না, ডক্টর, নার্স, প্যারামেডিক্স এবং হেলথ টেকনিশিয়ান যারা আছে প্রত্যেকের অ্যাডভান্স ট্রেনিং, যে ডক্টরদের যত পোস্ট গ্রাজুয়েশন হচ্ছে সবকটাই আর্ম ফোর্সেস মেডিকেল ইনস্টিটিউট থেকে হচ্ছে। আর্ম ফোর্সেস এর মেডিকেল ইনস্টিটিউটের মাধ্যমে তারা হয়তো সিভিল পরিমণ্ডলে বিএসএমএমইউ তে যাচ্ছে বা বিসিপিএস এ যাচ্ছেন, সেখান থেকে তারা পোস্ট গ্রাজুয়েশন করছেন। নিপসম বা কিছু কিছু কোর্স আমাদের এইখানে হচ্ছে, আমরা নিজেরাও এফিলিয়েটেড। ডিপ্লোমা কোর্স আছে যেগুলো ক্লিনিক্যাল সাবজেক্টের উপর ডিপ্লোমা কোর্স গুলো আছে। তারপর আমাদের প্রচুর, তাহলে যেটা বুঝতে পারছি পুরো ট্রেনিং এ অ্যাডভান্স এনি ট্রেনিং ইজ ফ্রম देयर। সিস্টারদের ডিপ্লোমা নার্সিং, সিস্টারদের ব্যাচেলর ডিগ্রি সবকিছু এখান থেকে হচ্ছে। মাস্টার্স ইন পাবলিক হেলথ, মাস্টার্স ইন হসপিটাল ম্যানেজমেন্ট, মাস্টার্স ইন এপিডেমিওলজি, এই কোর্সগুলো সবকটাই আর্ম ফোর্স মেডিকেল ইনস্টিটিউট থেকে হচ্ছে। তো তারপর হেলথ টেকনোলজিস্ট, রেডিওগ্রাফার, ল্যাবরেটরি টেকনিশিয়ান, তাদের যত কোর্সগুলো আছে সবকটা, ফার্মাসিস্ট, ডিপ্লোমা ইন ফার্মাসি, সব কোর্সগুলো কিন্তু এই আর্ম ফোর্সেস মেডিকেল ইনস্টিটিউট কন্ডাক্ট করে এবং এখানেই হয়। তো ওই দিক বিবেচনা ইটস এ ভেরি বিগ ইনস্টিটিউট, ট্রেনিং ইনস্টিটিউট ফর আর্ম মেডিকেল কোর। তো আমি বলবো যে আমার যে শর্ট টেনিউর অফ সার্ভিসে আই ট্রাই টু ডু এভরিথিং, এবং বেসিক কোর্স তো আছেই। মানে এটা একটা যেহেতু একটা চলমান, আমি খুব একটা বেশি কন্ট্রিবিউশন আমার এখানে ছিল না, কারণ আপনার রিটায়ারমেন্টের লাস্ট ডে ওয়াজ ফ্রম এস কমান্ড্যান্ট ফ্রম এএফএমআই, এম আই রাইট? এস কমান্ড্যান্ট এএফএমআই, ইয়েস। শেষ করার আগে রিটায়ারমেন্টের শেষ দিন আপনার অনুভূতি কেমন ছিল? রিটায়ারমেন্টের শেষ দিন যেহেতু আমি মেন্টালি প্রিপেয়ার ছিলাম, তো শেষ দিনটা স্বাভাবিকভাবেই একজন সেনাবাহিনীর কর্মকর্তার জন্য যে আমি আগামীকালকে থেকে আমার এই গর্বিত ইউনিফর্ম আর পরিধান করবো না, অন্য আর কোনো সমস্যাই কিন্তু হয় না। আর কোনো সমস্যা নাই, চিন্তা নাই, শুধুমাত্র ইউনিফর্মের প্রতি যে ভালোবাসা, সেই ভালোবাসা থেকে কষ্টটা আসে যে কালকের থেকে আমি এই ইউনিফর্মটা আর পরিধান করতে পারবো না, এই কষ্টটুকুই ছিল। আর বাকিটুকু তো সেনাবাহিনীকে যতটুকু দিয়েছি, সেনাবাহিনীর থেকে যতটুকু পেয়েছি, আই এম টোটালি স্যাটিসফাইড। Wow, what a wonderful way to finish this episode. Thank you so much, sir. আপনাকে অসংখ্য ধন্যবাদ। অনেক কিছু জানলাম এবং সামনে আরো কথা বলবো। This is not the end. We are going to talk about your Rwanda experience. We are going to talk about your IG prison experience and many more. So viewers, on behalf of everybody of us and those who are listening, এবং on behalf of this almost nobody, রিমন স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার সাথে আবারও কথা হবে নেক্সট এপিসোডে। সো সবাই আমার সাথে থাকবেন এবং থ্যাংক ইউ সো মাচ টু জেনারেল ফর স্পেয়ারিং দিস টাইম টু টক অ্যাবাউট হিজ এক্সপিরিয়েন্স। অল দ্য বেস্ট। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ তোমাকেও। আপনাকেও ধন্যবাদ।